আসসালামু আলাইকুম। আমি নাজরিন সুলতানা, আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়, আঙ্গারিয়া শরীয়তপুর। আমি আজ আরও একটা ভিডিও নিয়ে এসেছি কমপ্লিটিং সেন্টেন্সের উপরে, দশম শ্রেণীর জন্য। যদিও নবম দশম শ্রেণী দু ক্লাসেই লাগে, তারপর আমি দশম শ্রেণীর জন্য দেখাচ্ছি। তোমরা ভালো মতো ভিডিওটা দেখবা, আশা করি কমপ্লিটিং সেন্টেন্সের উপরে খুঁটিনাটি সমস্যাগুলি চলে যাবে। যাই হোক, কথা বাড়াবো না, আসো আমরা বোর্ডে কি লিখেছি দেখি এবং বোঝার চেষ্টা করি। দেখো, আমি বোর্ডে লিখেছি ইট ইজ টাইম, অবলিক দিয়ে লিখেছি ইট ইজ হাই টাইম। দেখতে সমস্যা হচ্ছে কিনা বুঝতে পারছি না, তারপরেও তোমরা চেষ্টা করো। দেখো, আমি দুটো বাংলা লিখেছি, ঠিক সময়, এটাই ঠিক সময়। যাই হোক, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম খুব ইম্পর্টেন্ট একটা রুল, মনোযোগ দিয়ে দেখো। ইট ইজ টাইম যখন আমি স্বাভাবিকভাবে বলি ইট ইজ টাইম, এর বাংলা হয়ে যায় ঠিক সময়, উপযুক্ত সময়, সঠিক সময়। যখন আমি হাই যোগ করি ইট ইজ হাই টাইম, তখন সেটা জোর দিয়ে অর্থে বোঝায় এটাই উপযুক্ত সময়, এটাই ঠিক সময়, এটাই সঠিক সময়। অর্থাৎ এটাই, এই যে আমি এটাই শব্দ লিখছি, এটা কি রে বুঝাইছে? হাইকে জোর দেওয়া বুঝাইছি। তাহলে আমি যখন হাই দিয়ে করব তখন সেটা কি জোর দেওয়া অর্থে বোঝাবে। ইট ইজ টাইম যখন বলবো সেটা সাধারণ অর্থে, স্বাভাবিক অর্থে আসবে, ঠিক সময় বা সঠিক সময় বা উপযুক্ত সময়। যাই হোক, ইট ইজ টাইমের আমি তিনটে উদাহরণ দিছি। দেখো, ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম ফর, ইট ইজ টাইম আই। এটা তিনটে রূপ আছে। ইট ইজ টাইমের পরে যদি টু দেখো, ইট ইজ টাইমের পরে যদি টু দেখো, সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইট ইজ টাইমের পরে যদি ফর দেখো, তাহলে যদি প্রোনাউন যোগ করো, প্রোনাউনের অবজেক্টিভ রূপ, তারপরে কি হবে? একটা টু যোগ করতে হবে আগের মতোই, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি কি বললাম? ইট ইজ টাইমের পরে টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারও যদি আরো কিছু লিখতে চাও সেটা লিখতে পারবা, সমস্যা নাই। আরো কোনো ওয়ার্ড যোগ করতে চাও তবে ভার্বের প্রেজেন্ট ফর্ম লেখার পরে। ইট ইজ টাইমের পর ফর থাকলে প্রোনাউন যদি বসাইতে চাও তাহলে সেটার অবজেক্টিভ রূপ বসবে, আর যদি নাউন বসাইতে চাও সরাসরি নাউন। তারপরে আগের রুলের মতো টু যোগ করে তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বাদবাকি যদি লিখতে চাও। ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। আমি আবারও বলছি, ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে অথবা ইট ইজ হাই টাইমের ক্ষেত্রেও যদি সাবজেক্ট থাকে, এই দুইটা ক্ষেত্রে তোমার অবশ্যই পরের সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, বাংলা আসবে প্রেজেন্ট ফর্মে। তাহলে আমরা কি জানলাম? ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যখন আমরা কোনো ওয়ার্ড সাবজেক্ট রূপে দেখব, সেই ক্ষেত্রে পরের সেন্টেন্সটা আমার কোন টেন্সে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, কিন্তু বাংলা আসবে প্রেজেন্ট ফর্মে। সেন্টেন্সটা লিখিত রূপ, বাস্তব রূপ আসবে পাস্ট ইনডিফিনিট টেন্সে, কিন্তু এর অন্তর্নিহিত বাংলা অর্থাৎ বাংলাটা আমরা বলবো হলো প্রেজেন্ট ফর্মে। আসো আমরা দেখি কিভাবে করব। আমি প্রথমটা দেখাচ্ছি। ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম টু, এটাই ঠিক সময়, এটাই সঠিক সময়। কি কি দেওয়া? টু রিড দ্য বুক, বইটি পড়া। আমি যদি বলি এটাই ঠিক সময় কি? ইট রাইট, ভাত খাওয়ার। এটাই ঠিক সময় কি? গো টু স্কুল, স্কুলে যাওয়ার। এটাই ঠিক সময় কি? প্লে দ্য ফুটবল, ফুটবল খেলার। অর্থাৎ যাই দেখো না কেন টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। দেখো, তারপরে লিখছি ইট ইজ টাইম ফর, ইট ইজ টাইম ফর এর পরে আমি কি লিখতে পারি? ইট ইজ টাইম ফর এর পরে একটা প্রোনাউন যোগ করলে প্রোনাউনের অবজেক্টিভ রূপ। ইট ইজ টাইম ফর মি, আমার জন্য। আমি যদি লিখি রহিম, রহিমের জন্য, অর্থাৎ নাউন প্রোনাউন দুইটাই লিখতে পারবো, তবে প্রোনাউন লিখলে প্রোনাউনের অবজেক্টিভ রূপ। এরপরে আগের রুলের মতোই টু যোগ করব,
রহিমের জন্য কি গো দেয়ার, সেখানে যাওয়ার। দেখো তাহলে আমরা কি জানলাম, প্রথম দুইটা টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর যদি আরো কিছু লিখতে চাও লিখতে পারবা। আর যদি তোমার ফর থাকে তাহলে বাধ্যতামূলকভাবে সেখানে অন্য কোনো অপশন নাই, সেখানে অবশ্যই তোমার হয় প্রোনাউনের অবজেক্টিভ রূপ অথবা নাউন, তারপরে টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি ফর না থাকে, ইট ইজ টাইম দিয়ে যদি ডট ডট দেওয়া থাকে অর্থাৎ শূন্যস্থান থাকে, সেই ক্ষেত্রে তুমি এই রুলটাও অ্যাপ্লাই করতে পারবা, এই রুলটাও অ্যাপ্লাই করতে পারবা, আবার এই রুলটাও অ্যাপ্লাই করতে পারবা। অর্থাৎ ইট ইজ টাইম দিয়ে যদি শূন্যস্থান থাকে, তোমার জন্য তিনটে দরজাই খোলা, তুমি যে কোনো রুলে তুমি শূন্যস্থান পূরণ করতে পারবা। দেখো 3 নাম্বারটা, ইট ইজ টাইম আই, এটাই ঠিক সময় কার জন্য, আমার জন্য। মনে মনে লিখবা আমার জন্য, বলবা আমার জন্য কি ওয়েন্ট দেয়ার, সেখানে যাওয়ার। আমি বাংলা বলছি কি সেখানে যাওয়ার, এটাই ঠিক সময়, এটাই উপযুক্ত, এটা উপযুক্ত সময় আমার কি আমার সেখানে যাওয়ার। আমি বলি নাই কিন্তু আমি সেখানে গিয়েছিলাম, এখানে আমার সেখানে যাওয়ার। আমি তোমাদের বলছি বাস্তবে হাতে কলমে আসবে পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু তোমার বাংলা আসবে কি প্রেজেন্ট, বাংলা আসবে প্রেজেন্ট টেন্সে। বাস্তবে আসবে পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু বাংলা আসবে প্রেজেন্ট টেন্সে। লাস্টেরটা, ইট ইজ হাই টাইম আই, একই জিনিস পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। কি আই এট রাইস, আমার ভাত খাওয়া, এটাই উপযুক্ত সময় আমার এখন ভাত খাওয়া। অর্থাৎ ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে সেই সেন্টেন্সটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। যাই হোক, অনেক কথা বললাম এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের উপরে। যদি তোমাদের এরপরেও যদি কারো সমস্যা থাকে, মনে হয় যে বুঝি না পারি না, তোমরা সেইভাবে টিচারদের সাথে যোগাযোগ করে জেনে নিবে। আমি আরো একটা গ্রামার নিয়ে রুল নিয়ে আসছি, সেই রুলটা দেখো, অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো এর বাংলা হলো যেন, বাংলা হলো কি যেন। আচ্ছা, এই যেন দিয়ে কিভাবে করব গ্রামারটা, অ্যাজ ইফ অ্যাজ দো সব সময়ের জন্য দুইটা সেন্টেন্সের মাঝখানে থাকে। এই দেখো, এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের কোথায় মাঝখানে আর একটা সেন্টেন্স হবে, তার মানে অ্যাজ ইফ অ্যাজ দো এই গ্রামারটা সব সময়ের জন্য দুইটা সেন্টেন্সের মাঝখানে হবে। আচ্ছা, এখন আসো কিভাবে করব, এটা রুলটা কি। সেন্টেন্স লিখলেই হবে না, সেন্টেন্সের কিছু রুল আছে। আমি কমপ্লিট করলাম, কমপ্লিট করলেই হবে না, কমপ্লিট কিন্তু রুল অনুপাতেও করতে হবে। যদি কোনো সেন্টেন্স অ্যাজ ইফ অ্যাজ দো দেখো, যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ অ্যাজ দো দেখো, সেই ক্ষেত্রে প্রথম সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমি আবারও বলছি, প্রথমটা প্রেজেন্ট টেন্স হলে প্রথম যদি প্রেজেন্ট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, আমি সংক্ষিপ্ত রূপে রাখলাম। আর প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। যদি তুমি এই রুলে না লেখো, তোমার গ্রামারটা কাটা যাবে, হবে না। তাহলে আমরা কি জানলাম, অ্যাজ ইফ অ্যাজ দোর বাংলা হলো যেন। অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর প্রথমটা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আসো আমরা এখন এর উত্তর করার চেষ্টা করি, অ্যানসার করার চেষ্টা করি। শি স্পিক্স, সে কথা বলে, যেন কি, যেন কি দেওয়া যায়, সে সব জানে। আমি যদি দেই, আমি যদি লিখি পাস্ট ইনডিফিনিট টেন্সে, she knew everything, যেন সে সব, সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। দেখো পরেরটা পাস্ট পারফেক্ট টেন্সে, she spoke, সে কথা বলে, সে কথা বলতো, যেন কি, সে এমন ভাবে কথা বলতো যেন কি, she had known
আমি একই জিনিস লিখলাম, শুধু টেন্সের পরিবর্তন করে দিলাম। দেখো একই সেন্টেন্স লিখছি, কিন্তু একটা লিখছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আর একটা লিখছে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে কি দেখলাম? অ্যাজ ইফ অ্যাজ দোর গ্রামার, অ্যাজ ইফ অ্যাজ দোর গ্রামার হলো যেন প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর প্রথমটা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স। আরেকটা কথা বলি, যেমন এখানে আমি আরো একটা জিনিস লিখতে পারতাম বি ভার্বের সাহায্যে। she speak, সে কথা বলে, সে এমন ভাবে কথা বলে যেন কি সে একটা পাগল। আমি যদি সে একটা পাগল লিখি, she were a mad, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, সেটা হলো আমি শির পরে ওয়ার লিখলাম কেন? শির পরে তো ওয়ার আসার কথা না, শির পরে ওয়াজ আসার কথা। যখন ওয়াজ ওয়ারের ব্যবহার করি তখন আমরা কি করি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করি, আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কি ব্যবহার করি? ওয়ার ব্যবহার করি। সে তো থার্ড পারসন প্লুরাল নাম্বার না, এ তো সিঙ্গুলার নাম্বার, কেন ওয়ার ব্যবহার করলাম? তোমাদের জানার জন্য আমি একটা কথা বলি আজকে, খুব ইম্পর্টেন্ট একটা কথা মনে রাখবা। যখন কোনো কিছু কাল্পনিক বুঝাবে, কল্পনা প্রসূত, যেটা বাস্তবে না, সেই ক্ষেত্রে হি, সি, আই যেগুলির পরে ওয়াজ বসার কথা, সেখানে ওয়াজ না বসে ওয়ার বসবে। যেমন সি স্পিক, সে কথা বলে যেন, সে কিন্তু পাগল না, সে কিন্তু সব জানতা না, তারপরেও আমরা তাকে ধারণা করে নিচ্ছি তার এমন কথা ভাবভঙ্গি যেন সে একটা পাগল, পাগলের মতো কথা বলছে, সে এমন ভাব করতেছে যেন কি সে সব জানে। অর্থাৎ তাকে আমরা আমাদের মনের ভিতর থেকে আমরা একটা কল্পনা প্রসূত হিসেবে তাকে আমরা চিন্তা করছি। যখন কল্পনা প্রসূত হিসেবে কাউকে চিন্তা করা হবে, সেইখানে পাস্ট ইনডিফিনিট টেন্স করলে আই, হি, সি, ইট এগুলির পরে ওয়াজ না বসে, এগুলির পরে ওয়াজ না বসে ওয়ার বসাতে হবে। যখনই ওয়ার বসবে তখন মনে করতে হবে সেন্টেন্সটা বাস্তবে নাই, সেটা হলো অবাস্তব এবং কল্পনা প্রসূত। যাই হোক, যেটা বললাম সেটা হলো অ্যাজ ইফ অ্যাজ দোর ব্যবহার, প্রেজেন্ট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স। এই দুইটা রুল, আমি আরো একটা রুল দেখাচ্ছি, এই দুইটা রুল আমি মুছে দিচ্ছি। দেখো
দুটো উদাহরণ দিয়েছি, কিন্তু রুল হলো 2 পদের। আমি প্রথমে যেটা লিখেছি সেটা হলো বিকজ। বিকজ এর বাংলা হলো কারণ। আবার দেখো নিচেই লিখছে আবার একটা বিকজ এর ব্যবহার, কিন্তু তার সাথে দেখো কি যুক্ত আছে, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু। অর্থাৎ যখন শুধু বিকজ থাকবে তার বাংলা হয়ে যাবে কারণ। যদি বিকজ এর সাথে অফ থাকে তখন তার বাংলা হয়ে যাবে কারণে বা জন্যে। সাধারণত বিকজ অফ শব্দটা দুইটা সেন্টেন্সের মাঝখানেও বসে, আবার প্রথমেও বসে। বিকজ শব্দটা সব সময়ের জন্য দুটো সেন্টেন্সের মাঝখানে বসে। তাহলে কি বললাম, বিকজ শব্দটা দুটি সেন্টেন্সের মাঝখানে বসে, আর বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু এগুলি কি বসে, প্রথমেও বসতে পারে, দুটো সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে, এবং তার বাংলা আমি তোমাদের লিখে দেখিয়েছি। আচ্ছা, এখন আমি এটা পূর্ণ করার চেষ্টা করি। দেখো, হি কুড নট গো টু স্কুল। হি কুড নট গো টু স্কুল বিকজ, সে স্কুলে যেতে পারলো না কারণ। কারণ কি? কারণ সে অসুস্থ ছিল। হি ওয়াজ ইল। হি ওয়াজ ইল, কারণ সে অসুস্থ ছিল। স্বাভাবিকভাবে সেন্টেন্সটা হয়েছে, যে সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব বর্তমান। দেখো এই সেন্টেন্সে হি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারলো না, একই সেন্টেন্স, কিন্তু আমি বিকজ এর ক্ষেত্রে ফুল একটা সেন্টেন্স লিখছি, কিন্তু বিকজ অফ এর ক্ষেত্রে আমি ফুল সেন্টেন্স লিখতে পারবো না। ফুল সেন্টেন্স না লেখার পরে বিকজ অফ এর পরে একটা পসেসিভ রূপ বসবে। দেখো আমি এখানে কি করছি, হি লিখছি, কিন্তু এই হিরই পসেসিভ রূপ বসবে, হিরই পসেসিভ রূপ বসবে। যেমন দেখো, হি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারলো না বিকজ অফ হিজ, তখন ওই ইল হয়ে যাবে ইলনেস, নাউন। অর্থাৎ বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ এর ক্ষেত্রে সাধারণত, আমি সবসময় জন্য বলছি না, সাধারণত কি বসে, একটা পসেসিভ রূপ বসে, তারপরে তুমি যদি বাদ বাকি কিছু বসাইতে চাও সেটা তোমার ইচ্ছা। তবে বেশিরভাগ ক্ষেত্রে পসেসিভ রূপের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নাউন আকারে চলে আসে। যেমন দেখো, হি ওয়াজ ইল, সে ছিল অসুস্থ। সে কি ছিল? অসুস্থ ছিল। তাহলে ইলটা হয়ে গেছে কি, ইলনেস। যদি অনেস্ট থাকতো তাহলে হয়তো অনেস্টি, অ্যাডজেক্টিভ থেকে নাউন। যেমন পুয়ার যদি থাকতো তাহলে হয়তো প্রভার্টি, দারিদ্রতা। পুয়ার মানে গরিব, প্রভার্টি মানে দারিদ্রতা। অর্থাৎ সাধারণত দেখা গেছে বিকজ এর ক্ষেত্রে ফুল একটা সেন্টেন্স বসে, কিন্তু বিকজ অফ এর ক্ষেত্রে ফুল সেন্টেন্স না বসে, বিকজ অফ এর পরে একটা পসেসিভ রূপ বসে, তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব নাউন আকারে চলে আসে। যাই হোক, আজকে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের উপরে আরো কয়েকটা রুল দেখালাম। একসাথে আসলে ভিডিওতে এত রুল দেখানো সম্ভব না, এই জন্য আমি পার্ট বাই পার্ট চেষ্টা করব তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের উপরে রুলগুলি দেখানোর জন্য, তোমাদের এই সম্পর্কে আলোচনা করার জন্য। আমি আমার ক্ষুদ্র প্রয়াসে যতটুকু পারি চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।